হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এ একটি ভৌত বিজ্ঞানের মডেল সেট আমরা আজকে আলোচনা করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। পেজ নম্বর 260-এ রয়েছে। এটা মডেল 1, বালুরঘাট গার্লস হাই স্কুল। এই পেজের আমরা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সির সমস্ত প্রশ্নগুলোর উত্তর সমাধান করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সম্পূর্ণ সমাধান বুঝতে পারবে। দেখো, প্রথমে যে রয়েছে একেরটা, এটা গ্রুপ এ তে রয়েছে। প্রদত্ত কোণটি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। তো এফ এম মানে ফার্মি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম একক। 2 নম্বর প্রশ্ন বলছে 1 আলোকবর্ষ সমান সমান কত কিলোমিটার। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি তে রয়েছে, দেখো 9.46 ইন্টু 10⁻12। 3 নম্বর দিয়ে রয়েছে দেখো 49.33 গ্রাম। ভর মাপতে ন্যূনতম কটি বাটখারার প্রয়োজন। তো এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, এটা শুধু উত্তর করে দিলে হবে না, এটা বুঝতে হবে। দেখো 49 গ্রাম রয়েছে, তাহলে 49 গ্রাম আমরা আলাদা করলাম, এটা হচ্ছে 49 গ্রাম। এবং তার সাথে রয়েছে কত, 330 মিলিগ্রাম। ঠিক আছে, এমজি, এটা হচ্ছে মিলিগ্রাম হবে। তাহলে আমাদের 49 করতে গেলে, ধরো 49 আমাদের করতে গেলে একটা বাটখারা লাগবে হচ্ছে 20, তারপর আরেকটা বাটখারা লাগবে 20, 20 20 40 হলো, একটা 5-এর লাগবে আর দুটো 2-এর লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কটা বাটখারা নিলাম, 1 2 3 4 5, এখানে টোটাল আমরা 5টা বাটখারা নিলাম। আর এই যে এখানে রয়েছে 330 মিলিগ্রাম, এটাকে আমরা করব কিভাবে, 200, তারপরে আমাদেরকে নিতে হবে হচ্ছে 100, তারপরে নিতে হবে 20, আর তারপরে নিতে হবে 10। ঠিক আছে, এইটা মিলিগ্রামে হবে। তাহলে 1 2 3 4, এখানে টোটাল 4টে বাটখারা নিতে হবে। তাহলে 5টা বাটখারা 4টে বাটখারা যোগ করলে দেখো 9টা বাটখারা হয়। তাহলে আমাদের অপশন বি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। 4 দাগেরটা দেখো, একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেল। গাড়ির গড় দ্রুতি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, যেটা একটু কষে দেখাতে হবে। দেখো 4 দাগেরটা আমরা একটু কষে দেখাচ্ছি। এটা প্রথমে আমাদেরকে কি করতে হবে, মোট অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে ধরে নিতে হবে। তার মানে ডি ইকুয়াল টু আমরা ধরে নিলাম কত, 2x কিলোমিটার, এটা আমরা ধরে নিলাম। এবার প্রথমে এক্স কিমি অতিক্রম করতে গাড়ির দ্রুতি হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স যে কিলোমিটারটা রয়েছে সেটার দ্রুতি কত, 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে সময় লাগছে, যেটাকে আমরা T1 বলছি, তাহলে T1 মানে সময় লাগছে কত, x/40। ঠিক আছে, এইটা আওয়ারে বেরোলো, তাহলে T1 x/40 আওয়ারে বেরোলো। একইভাবে আবার x কিলোমিটার এর যদি দ্রুতি আমরা জানি, তাহলে কত, 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি T2 বের করি, মানে এটা সময় যদি বের করি, তাহলে এটা কত হবে, 60 বাই দিয়ে সরি x/60 হবে, x/60 আওয়ার। এই দুটো আমরা পেয়ে গেলাম সময়। তাহলে মোট সময় আমরা কি করে বের করব, মোট সময়, তাহলে মোট সময়ের সূত্র হচ্ছে শুধু টি সমান সমান এই দুটো যোগ করে দিতে হবে, x/40 যোগ x/60, এটা আমরা করে দিলাম। তাহলে x/40 আর x/60 এটা যদি লসাগু করো, বা এটা এরকমই থাক, ঠিক আছে, লসাগু না করলেও চলবে, কোনো অসুবিধা নেই, এটা থাক। এবার আমাদের গড় দ্রুতি বের করতে বলেছে, তাহলে গড় দ্রুতি, তাহলে গড় দ্রুতি সমান সমান আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব, যেটা আমরা ধরেছি হচ্ছে 2x। ঠিক আছে, এটা 2x ধরে নিতে পারো। আচ্ছা 2x কিন্তু এখানে দেওয়া ছিল কি না, এখানে সেরকম দেওয়া নেই, এটা আমরা ধরেছি। এবার আমরা যেটা করব, সময় বলে দিয়েছে, সময় হচ্ছে x/40 আর প্লাস x/60। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে 2x এর জায়গায় 2x থাকবে, নিচে যে লসাগু 60 আর 40, এটার তোমরা লসাগু করতে পারো, 60 আর 40 মানে 120। তাহলে 40 দিয়ে এটা হয়ে যাবে 3 3 4 12, এটা হচ্ছে 6 দুগুণী 12। ঠিক আছে, এটা কিন্তু এক্স এ হবে, এটা 3x হবে, এটা 2x হবে। এর পরের লাইনে 2x, এবার 120টা ওপরে চলে যাবে, আর নিচে পড়ে থাকবে কত, 3 আর 2 5x।
তাহলে এক্স এক্স কেটে গেল, 5 দিয়ে 120-কে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 দুগুনি 10, 4 5 20, তাহলে 24 দুগুনি আমরা পেয়ে গেলাম কত, 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 48 কিলোমিটার পার আওয়ার আমরা অপশানে দেখে নিই রয়েছে কোথায়, অপশন সি তে রয়েছে 48 কিলোমিটার পার আওয়ার। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো, দেখো পরেরটায় 5 দাগেরটা কি বলছে। এক ডাইন বল 1 মিলিগ্রাম ভরের বস্তুর ওপর কাজ করলে ত্বরণ সৃষ্টি হয়। এটা ত্বরণ কিভাবে সৃষ্টি হবে, দেখো আমাদের মেন সূত্র হচ্ছে F ইকুয়াল টু এম এ। আমি এখানে করার চেষ্টা করছি, দেখো এখানেই করে দিলাম। এটা দাগ নম্বর কত, 5। আমাদের মেন সূত্র হচ্ছে F ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তাহলে এফ এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে কত, 10⁻⁻5, এটা বসাতে পারি আমরা। ঠিক আছে, আর এটা হয়ে যাবে 10⁻6, এটা আমরা বসিয়ে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, ইনটু দিয়ে এ লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এগুলো পেলাম কোথায় থেকে। দেখো এক ডাইন সমান সমান 10⁵ নিউটন। ঠিক আছে, এখানে যেহেতু বলে দিয়েছে এক ডাইন, তার মানে এক ডাইন সমান সমান 10⁻5 নিউটন, এটা কিন্তু মাথায় রাখবে। আর 1 mg মানে 1 মিলিগ্রাম সমান সমান 10⁻6 কেজি হবে, কেজি। তো এটা চেঞ্জ করে এটা বসানো হয়েছে। তাহলে আমরা এখান থেকে এর মান খুব ইজিলি পেয়ে যাচ্ছি। এটার থেকে এটা যদি বাদ দাও তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, যেটা অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা কি করব, 6 দাগেরটা চলে আসছি, দেখো 6 দাগ। ইলেকট্রনের আধান হচ্ছে অপশন এ তে রয়েছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। 7 দাগেরটা কি বলছে, ভর সংখ্যা 1 কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, এটাকে আমরা আইসো বার বলে থাকি। ঠিক আছে, আইসো বার, অপশন বি এরটা হবে আইসো বার বলে থাকি। 8 দাগেরটা বলছে O2- মানে অক্সিজেনের আয়নের রয়েছে 2-, আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত। এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। এবার প্রশ্ন হচ্ছে স্যার কি করে 8 হলো। দেখো অক্সিজেন আমরা সাধারণত জানি 6, এবং ওপরে যে 2- রয়েছে, অর্থাৎ দুটো ইলেকট্রন এসে জুড়ে গেছে, তাই 6 আর 2 কিন্তু 8 হয়েছে। ঠিক আছে, তাই 6 যোগ 2, ওপরে মাইনাস থাকলে মানে 2- থাকলে ইলেকট্রন এসে জুড়েছে তার সাথে, তাই ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করলে যোগ করতে হয়, তাই 6 + 2 হয়েছে এখানে, তাহলে 8টা হচ্ছে। ঠিক আছে, গ্রুপ এ টা হয়ে গেল। এবার চলে আসছি আমরা গ্রুপ বি। গ্রুপ বি তে প্রথম যে প্রশ্নটা রয়েছে 2 দাগের 1-এরটা, দেখো শূন্যস্থান পূরণ করো, তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এখানে লিখবে কি স্কেলার। ঠিক আছে, অথবা দিয়ে দিয়েছে ঘনত্বের মাত্রীয় সংকেত লিখতে বলেছে ml-3, ml-3, এটা হচ্ছে ঘনত্বের মাত্রীয় সংকেত। চাপের সিজিএস একক কি, চাপের সিজিএস একক হচ্ছে ডাইন পার বর্গ সেমি, ডাইন পার বর্গ সেমি। ঠিক আছে, যদি কেউ ইংলিশে লিখতে চাও তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা ইংরেজি ভার্সনে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 2-এরটা হয়ে গেল। 3-এরটা, কোন কণা সমমন্দনে গতিশীল হলে বেগ সময় লেখচিত্রটি কিরূপ হবে। এটা লেখচিত্রটি একটা সরল রেখা অনুযায়ী, মানে ঋণাত্মক নতিযুক্ত একটি সরল রেখা হবে। ঠিক আছে, তো এটা লিখে দেবে কি, এটা আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, অঙ্কন এখানে কি বলেছে, অঙ্কন করতে বলেছে, কোনো কণা সমমন্দনে গতিশীল হলে বেগ সময় লেখচিত্রর কিরূপ হবে তা অঙ্কন করো। আচ্ছা, আঁকতে বলেছে, দেখো তো আমরা কি করব, প্রথমে গ্রাফের মতন দুটো দাগ টেনে নেব। এই হচ্ছে দুটো দাগ, একটা দাগ বেগকে প্রকাশ করছে, ধরো এটা বেগ প্রকাশ করছে ভি, আর এটাকে সময় প্রকাশ করছে, এটা হচ্ছে টি। তাহলে এইখান থেকে পুরো এইভাবে কিন্তু আসবে। ঠিক আছে, এখান থেকে এইভাবে আসবে, এটা ধরে নাও এ পয়েন্ট, আর এটা ধরে নাও হচ্ছে বি পয়েন্ট, এটা ধরে নাও বি পয়েন্ট। ঠিক আছে, তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এইভাবে আসবে একটি সরলরেখা। ঠিক আছে, নতিযুক্ত একটি সরল রেখা, ঋণাত্মক হবে কিন্তু, হ্যাঁ ঋণাত্মক, এটা মাথায় রাখবে। এখানে বলে দিয়েছে সমমন্দনে, মন্দন কিন্তু ঋণাত্মকে হয়। ঠিক আছে, যদি প্রকৃতি জিজ্ঞেস করতো তাহলে সেটা লিখেও দিচ্ছি, ঋণাত্মক
নতিযুক্ত, ঋণাত্মক নতিযুক্ত সরল রেখা, সরল রেখা। ঠিক আছে, এই উত্তরটা কিন্তু তোমাদেরকে করতে হবে। অথবা দিয়ে কি দিয়েছে দেখো, কোনো বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে গতির অভিমুখ কিরূপ পরিবর্তন হয়? বলগুলির লব্ধির অভিমুখ হবে, বলগুলির লব্ধির অভিমুখে, অভিমুখে, অভিমুখে। ঠিক আছে, এটা হবে, অভিমুখে হবে। চলে আসছি 4 দাগেরটায়, কোনো চলমান বস্তু কণার ভর ও তার ওপর ক্রিয়াশীল বল উভয়কেই অর্ধেক করা হলে বস্তুটির ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? তো বস্তুটার ত্বরণের কি পরিবর্তন হবে দেখো, এখানেই দাগ কেটে দেখাচ্ছি। এটা কত দাগ যেন, 4। আমাদের মেন সূত্র হচ্ছে বস্তুর ত্বরণে কিরূপ পরিবর্তন হবে, মানে বস্তুটার ভর এবং তার ক্রিয়াশীল বল উভয়কে অর্ধেক করা হলে, মানে এফ ইকুয়াল টু এম এ হচ্ছে সূত্র, তাহলে এফ বাই 2 করা হবে, আবার ভরটাকেও কিন্তু এম বাই 2 করা হবে ইন্টু এ। তাহলে দেখতে পাচ্ছি 2 2 কেটে যাচ্ছে, তাহলে এফ ইকুয়াল টু এম এ এটাই পড়ে থাকছে। তার মানে এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা কি লিখবে, কোনো পরিবর্তন হচ্ছে না। ত্বরণের পরিবর্তন জানতে চেয়েছে, কির উপরে? কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয়, সরি দাঁড়াও এটা লিখে নিই, পরিবর্তন হয় না বা কোনো পরিবর্তন হয় না। 5 দাগেরটা দেখো, রোলার টানা বা ঠেলা কোনটা সুবিধাজনক? টানা হচ্ছে বেশি সুবিধাজনক। এখানে ব্যাখ্যা করতে বলিনি, তাই শুধু অ্যান্সার লিখে দিলাম, টানাটা হচ্ছে বেশি সুবিধাজনক। 6 নম্বর, শূন্যস্থান পূরণ করতে বলেছে, কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল কক্ষ থেকে এন কক্ষে স্থানান্তরিত হলে শক্তি কিন্তু শোষিত হয়, মাথায় রাখবে, শোষিত হয়। ঠিক আছে, শোষিত হয়, এটা অ্যান্সার। অথবা দিয়ে দিয়েছে, তড়িৎ মোক্ষণ নলে কত বায়ুচাপে ক্যাথোড রশ্মি উৎপন্ন হয়? অ্যান্সার হচ্ছে 0.01 mmHg। ঠিক আছে, 0.01 mmHg বায়ুচাপে ক্যাথোড রশ্মি উৎপন্ন হয়। তারপরে চলে আসছি আমরা 7 দাগেরটায়, কোনো পরমাণুর এম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ ইলেকট্রন থাকার সূত্র তোমরা জানো, 2n²। এবার দেখো 2n², এখানে n এর মান কিন্তু 3। ঠিক আছে, n এর মান কত? 3। 3 কেন হলো বলতো? কারণ m আছে তো, প্রথম কক্ষে দেখো কে থাকে, তারপরে l থাকে, তারপরে m থাকে। তো এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, এটা তৃতীয় কক্ষ, তাই 3 নম্বর কক্ষ, তাই 3 এর স্কোয়ার। তাহলে 3 এর স্কোয়ার 9, আর 9 দুগুণে 18, তার মানে অ্যান্সার 18টি হবে। ঠিক আছে, 18টি কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এটা আমি মুছে দিলাম। চলে আসছি অথবা দিয়ে, সালফার যার পারমাণবিক ক্রমাঙ্ক 16 বলে দিয়েছে, ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে। এটা খুবই সোজা, কে কক্ষে থাকে হচ্ছে 2টো, তারপরে এল কক্ষে থাকে হচ্ছে 8টা, এবং বেঁচে থাকে কটা দেখো, 8 আর 2 10 হয়ে গেছে, আর 6টা পড়ে থাকে, তার মানে 6টা হচ্ছে এম কক্ষে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে লিখবে, কে সমান সমান 2, কে সমান সমান 8, আর এম সমান সমান 6। অথবা অনেক বইতে দেখবে লেখা থাকে কে 2 দিয়ে, তারপরে কে 8 দিয়ে, তারপরে এম 6 দিয়ে, এটাও লেখা থাকে। তোমাদের যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। দুইভাবেই কিন্তু 2 রকম বই থাকে, একটা সাতটার বই থাকে, আবার ছায়া বা প্রান্তিক অনেক আলাদা আলাদা থাকে। তো আমি এটা দুটোই বলে দিলাম তোমাদের। তার 6টি এম কক্ষে 6টি ইলেকট্রন রয়েছে, কি কক্ষে 2টি, আর সরি কে এল হবে, এটা এখানে এল দেওয়া হয়নি, এটা এল হবে, এল, কে এল এম, এটা হবে। চলে আসছি আমরা তারপরেরটায়, দেখো গ্রুপ সি আমরা করব। ঠিক আছে, গ্রুপ সি আমরা প্রশ্নগুলো করব, যেগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে এবং খুবই এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো সমস্ত সমাধান তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো প্রথমে 3-এর 1-এর যে প্রশ্নটা, সেটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। তো প্রথমের অ্যান্সারটা দেখো, উত্তর কি বলছে, যে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্ত, সুবেদী তুলা নির্মাণ করতে হলে তুলার দণ্ডের ভার কেন্দ্রকে আলম্বের যত দূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। তো এখানে কিন্তু
অনেকগুলো শর্ত রয়েছে, যদি তোমাদের দুটো বলে তাহলে যে কোনো দুটো লিখবে, আর যদি তিনটে বলে এখানে কিন্তু তিনটে রয়েছে, ঠিক আছে। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, এখানে তো বলে দেয়নি, মেনশন করেনি যে কটা, তাই আমি সমস্তগুলোই লিখে দিয়েছি যতগুলো বইয়ে রয়েছে সাতটার বইয়ে। চলে আসছি আমরা, দেখো 2 প্রশ্নটায় বলছে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে কেন। তো উল্লেখ থাকার কারণ হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সবচেয়ে বেশি ও আয়তন হচ্ছে সবচেয়ে কম। জলের উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বা কম হলে জলের যে ঘনত্বটা সেটা কমে যায় এবং আয়তনটা বেড়ে যায়। ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি হয়। তাই জলের নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের উল্লেখ করা হয়, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাকে। চলে আসছি, এটার অথবা দিয়ে রয়েছে লব্ধ এককের সংজ্ঞা দাও। লব্ধ একক তাহলে কাকে বলে, দেখো সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয় সেই এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন ক্ষেত্রফলের একক দুটি দৈর্ঘ্যের একক দ্বারা গঠিত, যেমন এল আর এল, এরা যদি করি তাহলেই তো এল স্কোয়ার হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ক্ষেত্রফলের একক, আর তাই ক্ষেত্রফল হচ্ছে লব্ধ একক। এক্ষেত্রে রাশিগুলোকে লব্ধ রাশি বলা হয়। তো এটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝালাম। এর পরের যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা হচ্ছে 3 নম্বরের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। তো দেখো রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র, এটাও মোস্ট ওয়ান্টেড প্রশ্ন বলতে পারো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। কোনো বস্তু বা বস্তু সংস্থার ওপর বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। অর্থাৎ একাধিক বস্তু পরস্পরের ওপর বল প্রয়োগ করে সচল হতে পারে, কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে ওদের মোট ভরবেগ সবসময় অপরিবর্তিত থাকে। এটার কিন্তু সূত্রটাও মনে রাখবে, দেখো সূত্রটা এখানে লিখে দিয়েছি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এগুলোকে মেনশন করে দেবে যে এম কি আর ইউ কি আর এখানে ভি কি, এটাকে মেনশন করে দেবে, তাহলেই কিন্তু এটা 2 পেয়ে যাবে। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নটায়। নেক্সট প্রশ্নটা বলছে যে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। এটা 4 নম্বরের প্রশ্ন। দেখো চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীদের সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ, আপাতকালীন পরিস্থিতিতে ব্রেক কষে চলন্ত বাস থামানোর প্রয়োজন হলে গতিজাড্যের কারণে গাড়ির ভেতরে বসে থাকা যাত্রীদের দেহাংশ তখনও সচল থাকে এবং সম্মুখ গতি বজায় রাখতে চায়, যার ফলে সামনের দিকে ঝুঁকে পড়ে যাত্রীরা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে উত্তর লিখতে হবে। এরপরে দেখো 5 দাগে কি রয়েছে, একটা অঙ্ক রয়েছে, একটা অঙ্ক আমরা করব। একটি গাড়ি ব্রেক কষে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি করছে, মন্দন সৃষ্টি করে এবং 2 সেকেন্ড পরে থেমে যায়। ওই গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদেরকে বলেছে। তো এখানে আমরা কি লিখবো, গাড়ির মন্দনটা কত সেটা আমাকে জানা দরকার। তাহলে গাড়ির মন্দন যেটাকে আমরা মাইনাস এ দিয়ে প্রকাশ করি, সেটা বলে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় টি সমান সমান এখানে বলে দিয়েছে কত, 2 সেকেন্ড, ঠিক আছে। আর অন্তিম বেগ, যেটা অন্তিম বা চূড়ান্ত বেগও অনেক বইতে লেখা থাকে, অন্তিম বেগ বা চূড়ান্ত বেগ যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 0। তাহলে আমরা প্রাথমিক বেগকে ইউ ধরতে পারি আর দূরত্ব অতিক্রম করে এস ধরতে পারি। তার মানে এসটাকে আমরা ধরে নিলাম। তাহলে এস হচ্ছে এস সমান সমান অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা এস সমান সমান ধরে নিলাম। আর ইউ সমান সমান আমরা ধরে নিলাম হচ্ছে প্রাথমিক গতিবেগ বা প্রাথমিক বেগ, এটাকে আমরা ধরে নিলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এরপরে কি করতে হবে, যে একটা সূত্র প্রয়োগ করতে হবে। সুতরাং দিয়ে আমরা সূত্র কি জানি, ভি সমান সমান ইউ প্লাস এ টি, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে এখানে আমরা বা দিয়ে কি করব, ভি এর জায়গায় বসাবো যেটা আমাদের v0 ছিল, ইউ এর জায়গায় ইউ বসাবো, আর মাইনাস দিয়ে এটা কি হবে, এ আর টি, অর্থাৎ মাইনাসে কেন হবে, কারণ এখানে মন্দন মাইনাসে ছিল। তাহলে 6 গুণ 2 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ইউ এর মান বলতে পারি কত, 12।
12 মিটার/সেকেন্ড স্কোয়ার। ইউ এর মান মানে প্রাথমিক বেগ আমাদের বেরিয়ে গেল হচ্ছে 12 মিটার/সেকেন্ড স্কোয়ার। আবার একটা সূত্র ফেলবো আমরা, আবার বলে লিখবো। আবার একটা সূত্র কি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এটাও কিন্তু একটা সূত্র রয়েছে, তোমাদের টেক্সট বই তোমরা পেয়ে যাবে। এখান থেকে দেখো এস এর মান যদি আমরা বের করি তাহলে ইউ এর মান হচ্ছে 12 গুণ 2 হয়ে যাবে, আর হাফের জায়গায় হাফ হবে, তারপরে ইনটু দিয়ে 6 হবে, আর ইনটু দিয়ে 2 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে 12 দুগুণে আমরা জানি 24, এটা 2 এর সাথে 2 কেটে যাচ্ছে, তাহলে 6 দুগুণে এটা হয়ে যাচ্ছে 12। তাহলে 24 থেকে 12 বাদ দিলে 12 হয়, তাহলে সে দূরত্ব অতিক্রম করছে কত, 12 মিটার। ঠিক আছে, এখানে মিটার লিখে দেবে। তাহলে উত্তরে লিখবে কি, ওই সময়ে গাড়িটা 12 মিটার দূরত্ব অতিক্রম করবে। এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা দেখো নেক্সট প্রশ্নটায়। নেক্সট প্রশ্নটা আমাদেরকে কি বলছে, নেক্সট প্রশ্নটা যেটা তোমাদের দাগ নম্বর অথবা দিয়ে রয়েছে, 5-এর অথবাতে রয়েছে। ঠিক আছে, 5-এর অথবা, একটি খালি ট্রাক ও একটি মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল হলে কোনটি থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং কেন? তো এখানে উত্তরটা দেখো অথবা দিয়ে রয়েছে, একটি খালি ট্রাক ও একটি মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল হলে মালবাহী ট্রাককে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। কেন করতে হবে, দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, আর এখানে যে এটা রয়েছে সেটা আমরা জানি ভি বাই টি। ঠিক আছে, মানে বেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ ট্রাক থামানোর জন্য প্রয়োজনীয় বলের পরিমাণ ট্রাকটির ভরবেগের সঙ্গে সমানুপাতিক হয়। এক্ষেত্রে মালবাহী ট্রাকের ভর বেশি হওয়ায় তার ভরবেগ খালি ট্রাক অপেক্ষা বেশি। সুতরাং ব্রেক কষে থামাতে হলে খালি ট্রাক অপেক্ষা মালবাহী ট্রাকের গতির বিরুদ্ধে বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এটা উত্তর তোমাদেরকে করতে হবে। এবার চলে আসবো 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলছে, পরমাণু আধান শূন্য হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ঠিক আছে, পরমাণুর আধান শূন্য হয় কেন, দেখো তার উত্তর। পরমাণুর 3টে মূল বা প্রাথমিক কণা হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত যেটা প্রোটন বলি, ঋণাত্মক তড়িৎগ্রস্ত যাকে ইলেকট্রন বলি, এবং নিস্তড়িৎ নিউট্রন কণা। এখন পরমাণু নিউক্লিয়াসে যতগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন কণা থাকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথেও ঠিক ততগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণা থাকে। আবার একটি ইলেকট্রন ও একটি প্রোটন উভয়ের আধানের মান সমান ও বিপরীত। এখানে বলে দিয়েছে সংখ্যাটা দেখো 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাই এরা একে অপরকে প্রশমিত করে এবং পরমাণু সামগ্রিকভাবে নিস্তড়িত বা আধান শূন্য হয়। ঠিক আছে, চলে আসছি আমরা 7 দাগেরটা, বলছে ধাতুর তাপীয় আয়নন বলতে কি বোঝো? তো ধাতুর তাপীয় আয়নন, দেখো তাপীয় আয়নন একটি ভৌত প্রক্রিয়া যেখানে উত্তপ্ত পৃষ্ঠতল থেকে অণু নিঃসরণ হয় এবং অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। মৌলের আণবিক ভর পরিমাপ করতে এটি বহুল ব্যবহার করা হয়। এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। এর অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে, মানে 7-এর অথবা দিয়ে প্রশ্ন রয়েছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো ত্রুটি লিখতে বলেছে। তো দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো ত্রুটি, 1 নম্বর ত্রুটি কি বলছে, রাদারফোর্ড প্রস্তাবনা অনুসারে নিউক্লিয়াসকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল প্রত্যেক ইলেকট্রনের অভিকেন্দ্র ত্বরণ বর্তমান। তড়িৎ গতিবিদ্যার সনাতন তত্ত্ব অনুসারে আহিত কণা ত্বরণ বা মন্দন সহ গতিশীল হলে ওই কণা তার মধ্যে নিহিত শক্তি নিরবিচ্ছিন্নভাবে বিকিরণ করতে থাকে। সুতরাং এই প্রক্রিয়ায় আবর্তনরত ইলেকট্রনের শক্তি অবিরাম হ্রাস পায় এবং তার নিউক্লিয়াসের আকর্ষণে ক্রমশ তার নিকটে আসতে থাকে। ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে একসময় নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়ে। গণনায় দেখা যায় এই ঘটনা 10⁻⁸ সেকেন্ড সময়ের মধ্যে ঘটা উচিত। অর্থাৎ রাদারফোর্ড মডেল 10⁻⁸ সেকেন্ড এই স্বল্প সময়ের ব্যবধানের জন্য স্থায়ী হওয়ার কথা। বাস্তবে অবশ্য পরমাণুকে দীর্ঘ সময় ধরে স্থায়ী অবস্থায় পাওয়া যায়। সুতরাং রাদারফোর্ডের মডেল পরমাণুর অস্তিত্বের ব্যাখ্যা দিতে পারে না। 2 নম্বর পয়েন্ট কি বলছে, দেখো শক্তি ক্ষয়ের ফলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের ত্বরণের মান নিরবিচ্ছিন্ন হারে পরিবর্তিত হওয়ায় বিকিরণ হিসেবে নিঃসৃত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া উচিত।
সুতরাং হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী প্রকৃতিগতভাবে নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল দেখায় যে এক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয়, যার ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল থেকে পাওয়া যায় না। এই দুটো ত্রুটি কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আরো অনেক ত্রুটি তোমরা টেক্সট বইয়ে পাবে, এবার সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী লিখতে পারো, কিন্তু এই দুটো খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপরে 8 দাগেরটা বলছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অতি ক্ষুদ্র স্থানে প্রোটন কণা একত্রে থাকে কিভাবে। এটা হচ্ছে প্রশ্ন। তার উত্তরটা দেখো, পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা প্রোটন ও নিস্তড়িত কণা নিউট্রন বর্তমান। আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাই প্রোটন কণাগুলির মধ্যে বিকর্ষণ বল কাজ করা উচিত, কিন্তু বাস্তবে তা হয় না। প্রোটন ও নিউট্রনের মধ্যে অবিরাম গতিতে আধান বিনিময়ের ফলে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে পরিণত হয়, ফলে তাদের মধ্যে এক তীব্র আকর্ষণ বল সৃষ্টি হয়, যা নিউক্লিয় বল নামে পরিচিত। এই আকর্ষণ বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে অতি ক্ষুদ্র স্থানে প্রোটন কণা একত্রে থাকতে পারে। এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের গ্রুপ সি পর্যন্ত উত্তর। ঠিক আছে, গ্রুপ ডি কিন্তু আমরা উত্তর করিনি, কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ঠিক আছে, তাই গ্রুপ ডির জন্য কিন্তু তোমরা নেক্সট ভিডিওর অপেক্ষা করো, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ভিডিও আরো পাও, এবং তার নোটিফিকেশনটাও কিন্তু অল করে রাখবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটা ভালো যদি লাগে, যদি কোনো উপকারে তোমাদের আসে, তাহলেই কিন্তু লাইক করো। তাছাড়া কিন্তু যদি কোনো উপকারে না আসে, তাহলে লাইক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আজকের মতন এতটাই। তোমাদের কিন্তু অঙ্কেরও সলভ আমি দিয়ে দিয়েছি, সেটাও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক, সেখান থেকে তোমরা চেক করতে পারো। অঙ্কের অনেকগুলো মডেল কোশ্চেন পেপার আমি সলভ করে দিয়েছি, আর ভৌত বিজ্ঞানের সবে আজকে একটা হলো, এরপরে আস্তে আস্তে হতে থাকবে। তাহলে আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।